জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্য গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই শুনানি হবে। এদিকে সাক্ষ্য গ্রহণের অষ্টম দিনে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একজন নারী চিকিৎসক জানান, জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি হওয়া ৪৯৩ জন আন্দোলনকারী চিরতরে এক চোখ হারিয়েছে আর পুরোপুরি অন্ধ হয়েছেন ১১ জন। এছাড়া জুলাই শহীদ মারুফের বাবা ছেলে হত্যার জন্য শেখ হাসিনা, কামাল, ওবায়দুল কাদের জড়িতদের বিচার দাবি করেন। আদালতে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সর্বশেষ খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আজ কে সাক্ষী দিবেন সেই খবর নিশ্চয়ই আমরা জানবো, এবং একই সাথে আসলে যেটি জানতে চাই যে গতকাল আমরা দেখেছি যে অতিরিক্ত ২৫ জন বিচারপতি আজ শপথ নিচ্ছেন, তাদেরকে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। সেই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, শুরুতে একটু শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের মামলাটি, জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলায় আজকে নবম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে বেলা 11:30টার দিকেই কিন্তু প্রতিদিন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকালকে 11টা কিছুক্ষণ পরেও হয়েছিল। আজকে এই মামলার যে একজন আসামি, যিনি শুরু থেকে আসামি ছিলেন এবং পরে তিনি রাজসাক্ষী হওয়ার জন্য সম্মত হয়েছেন, তিনি নিজের দোষ স্বীকার করেছেন, সেই সাবেক আইজিপি চৌধুরী মামুন, তাকে প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালের যে হাজতখানা, সেখানেই তাকে রাখা হয়েছে। যখন বিচার শুরু হয় তাকে ট্রাইব্যুনালের এজলাসে, যেখানে আসামিদের রাখা হয়, সেখানে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক আসামির সাক্ষী যখন জবানবন্দি দেন তখন তিনি সেই জবানবন্দি বসে বসে শুনেন এবং রাষ্ট্রনিযুক্ত যে দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা নিশ্চয়ই আবারও তার সাথে সংযোগ স্থাপন করতে পারবো বিস্তারিত তথ্য জানবার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতির ৩টি মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে। এর আগে গত ১১ অগস্ট এই ৩ মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের ৩ কর্মকর্তা। এ সময় তারা আদালতকে জানান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আবাসন নীতিমালার সব আইন ভঙ্গ করে পূর্বাচলে ৩০ কাঠা প্লট নেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতেই এই অনিয়মে সরকারি কর্মকর্তারা তাদের সহযোগিতা করেন বলে জানান সাক্ষীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও ১ ব্যক্তির করা ৪টি আবেদনের উপর শুনানি চলছে আপিল বিভাগে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হচ্ছে। শুনানিতে অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ৩ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৭ অগস্ট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। পরে ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২৩ অক্টোবর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার রিভিউ আবেদন করেন। এছাড়া নওগাঁর রানীনগরে নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে একটি আবেদন করেন গত বছর। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ থেকে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন তারা। তবে ছাত্রীদের হলগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানোর সুযোগ পাবেন। প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি। এবারের নির্বাচনের প্রার্থীরা অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া পোস্টার বা লিফলেট, ব্যানার এবং সশরীরে হল পর্যায়ে ও একাডেমিক ভবনের সামনেও প্রচারণা চালাতে চান তারা। নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২১ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যেমনটা বলছিলাম, আজ থেকে প্রচারে নামবে ডাকসু নির্বাচনের মনোনীত হওয়া প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে চলছে ক্যাম্পেইন। আমাদের সহকর্মী রায়হান কবির যুক্ত হয়েছেন সে খবর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
রায়হান, জানাবেন আজকে থেকে যেহেতু ডাকসু নির্বাচনের জন্য যারা নির্বাচনে লড়ছেন তারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন, সেই প্রচারণা শুরু করেছেন কিনা, এবং একই সাথে বেশিরভাগই প্রার্থীদের মতামত জানা গেছে যে তারা অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি প্রচার চালাতে চান। এই প্ল্যাটফর্মকে তারা সশরীরের বাইরে কেন বেছে নিয়েছেন? প্রার্থীদের কারোর সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? তানিয়া, আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এখনো নির্বাচনী প্রচারণার যে আজ প্রথম দিন, সেই প্রথম দিন অনুযায়ী যে আমেজটা তৈরি হওয়ার কথা, সেই আমেজটা এখনো তৈরি হয়নি। এর কারণ হলো আমাদের 11:30টার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন পদপ্রার্থীদের সঙ্গে একটা মিটিং আছে। মিটিং এর পরপরই হয়তো বা যে আপনার নির্বাচনী যে আপনার প্রধান যে নির্বাচন কর্মকর্তা আছে তিনি আপনার ব্যালট নাম্বারগুলো ঘোষণা করবেন। ব্যালট নাম্বার ঘোষণা করার পর হয়তো বা সেই আমেজটা আবার নতুন করে তৈরি হবে। আমাদের সঙ্গে দুজন প্রার্থী আছে, আমরা একটু কথা বলে দেখব তারা আসলে কি নিয়ে নামছে, তাদের মূল ইস্তেহারগুলো কি কি। আমি নুর আহসান সিদ্দিক সাইম, প্রতিদ্বন্দ্বিতা করছি ডাকসু কেন্দ্রের সদস্য পদে। একটি উপভোগ্য, স্বস্তিদায়ক এবং স্বাস্থ্যকর ক্যাম্পাস বিনির্মাণের জন্য যত্রতত্র ধূমপান ঠেকানোর বিকল্প নেই। অধমবাহী শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস বড় আকারের একটা চিমনিতে পরিণত হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা একটু শান্তিতে শ্বাসও নিতে পারছে না। দেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন একেবারেই উদাসীন। তাই আমি ঠিক করেছি, আমি যদি সদস্য পদে নির্বাচিত হতে পারি, আমি ক্যাম্পাসে প্রয়োজন মতো স্মোক জোন নির্মাণ করব, যা প্যাসিভ স্মোক জনিত মৃত্যু ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু হল সংসদের ভিপি পদপ্রার্থী মহিউদ্দিন, তার সঙ্গে একটু কথা বলবো। ধন্যবাদ আপনাকে। দেখুন, শেখ মুজিবুর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র হল যে হলে আর কি একমাত্র মুসলিম হল যে হলে বর্তমানে আবাসন সংকট নেই। সবাই কিন্তু সকল শিক্ষার্থীর বিপরীতে একটি সিঙ্গেল সিট এবং একটি পড়ার টেবিল রয়েছে। সো শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের কাছে একটি অপার সম্ভাবনা রয়েছে শেখ মুজিবুর রহমান হলকে একটি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন হলে রূপদানের। সো আমার এই যে নির্বাচনী ইশতেহার, তার মূল লক্ষ্যই হচ্ছে শেখ মুজিবুর রহমান হলকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হলে রূপান্তর করা। মহিউদ্দিন, আমরা এই সময় জানি যে সবাই অনলাইনে প্রচারণাটাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, এ নিয়ে আসলে আপনার অভিমত কি? দেখুন, এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমান যুগে আমাদের একটা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে রূপান্তরিত হয়েছে। সো সোশ্যাল মিডিয়ায় সবাই প্রচারণা চালাবে, এটাই খুবই স্বাভাবিক বিষয়। তো আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ক্ষেত্রে অবশ্যই আমার প্রচারণা অন্য কারো অধিকারে আঘাত হানছে কিনা এই জিনিসটা লক্ষ্য করা উচিত। এছাড়া আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যেতে পারে। রাসেল, আপনার মতে সোশ্যাল মিডিয়াটাকে কেন সবাই বেছে নিচ্ছে? কারণ এটা অনেক খুবই সহজলভ্য এবং খুবই সহজে অ্যাক্সেস করা যায়, এবং সকলে এখন ইয়াং জেনারেশন এটার প্রচুর। ধন্যবাদ আপনাকে। তানিয়া, এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ডাকসু এবং হল সংসদের খবর। ধন্যবাদ রায়হান কবির। নিশ্চয়ই আমরা ডাকসু নির্বাচনের আরও খবর জানবার জন্য আপনার কাছে পরবর্তীতে ফিরে আসবো। ধন্যবাদ এখনকার মতো। দর্শক, সহকর্মী রায়হান কবির ছিলেন আমাদের সাথে এতক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন প্রার্থীরা, সেই খবর নেই। সাইবার বুলিং, অনলাইনে হয়রানি ও শেমিং বা কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া ও আপত্তিকর মন্তব্য করা সহ চলছে রীতিমতো চরিত্র হননের চেষ্টাও। এমন পরিবেশ অসহায় পরিস্থিতি তৈরি করছে ডাকসু নির্বাচনের অংশ নেওয়া নারী প্রার্থীদের। তারা বলছেন এসব একসময় প্রভাব ফেলে নিজের পরিবার, এলাকা ও মহল্লাতেও। পদক্ষেপ নেওয়ার কথা বলছেন প্রশাসন। দেখুন রায়হান কবিরের প্রতিবেদন। 2019-এর থেকে 2025 ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে। শীর্ষ পদ ভিপিতে 2 জন, জিএসএ 1 জন ও এজিএসে লড়ছেন 2 জন নারী। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অভিযোগ, সাইবার বুলিং ও স্লাট শেমিং সহ এসব বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো সুরাহা মিলছে না। ক্যাম্পাসের ভেতরে এবং অনলাইনে ভুগতে হচ্ছে নিরাপত্তাহীনতায়। অনলাইন প্রচারণার ক্ষেত্রে যেটা হচ্ছে, নারীদের বিভিন্নভাবে ডিমোরালাইজ করা হচ্ছে। ব্যাপারটা এরকম যে আপনাকে সরাসরি গালি দিতে হবে এরকম না, কিন্তু যেই কমেন্টগুলো একজন পুরুষ প্রতিদ্বন্দ্বীর পোস্টে আসে সেটা আমাদের পোস্টে আসে না। মানে আমাদের পোস্টে একটা নেগেটিভ একটা ভাইব থাকে সবসময়। এসব বুলিং, ব্যাশিং নিজেরা সামলে নিলেও প্রভাব পড়ছে নিজ নিজ এলাকার মানুষের মধ্যে। আমি তো একদম গ্রাম থেকে এসেছি এবং আমার হচ্ছে গ্রামে যখন মানুষজন এই অপতথ্যগুলোর কারণে তাদের কাছে যখন এই বার্তা যাচ্ছে যে আমি নাস্তিক কিংবা হচ্ছে আমি বামপন্থী, সেগুলো আসলে আমার সামাজিক নিরাপত্তাটাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তারা জানান, সাইবার বুলিং করাদের মতের বাইরে গেলেই তারা ঝাঁপিয়ে পড়ছে অন্যদের উপর। আমার মনে হয়
হয় যে আমাকে ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে এবং অনলাইনে বুলিং করা হচ্ছে এবং বহিরাগতদের আইডি দ্বারাও স্লাট শেমিং করা হচ্ছে, যেন কোনোভাবে আমাকে মানসিকভাবে ভেঙে দেয়। এ নিয়ে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কিছু ফেসবুক গ্রুপ চিহ্নিত করে সেসব বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য যে আমাদের ভোটার তালিকায় যে নাম ওপেন হওয়ার কারণে নাকি হচ্ছিল, সে নামটা আমরা ভোটার তালিকা সর্বসাধারণের জন্য যাতে খোলা না হয় সেটা আমরা অফ করে দিছি। এখন শুধু বলছি, একটা চিঠি দিচ্ছি আমরা, যারা শুধুমাত্র ভোটার তালিকায় তাদের ফেস হাইড করতে চায় তারা অ্যাপ্লাই করলে হবে, আমরা এটা হাইড করে দেব। সো এইভাবে আমরা চেষ্টা করতেছি যাতে বন্ধ করা যায়। শিক্ষার্থীদের দাবি, এসব কর্মকাণ্ড ডাকসু ও হল সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে, একই সাথে মেয়েদের রাজনীতিতে আসাকে বাধার মুখোমুখি করছে। রায়হান কবির, ৭১, ঢাকা। দর্শক, এবার রাকসু নির্বাচনের খবর জানতে চাই। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, রাকসু নির্বাচনের খবর জানানোর পাশাপাশি আমরা জানি যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেক প্রার্থীরাই, সেই সংখ্যাটা কতজনে গিয়ে দাঁড়িয়েছে এবং একই সাথে যারা নির্বাচনে আগ্রহী, তারা নির্বাচন করতে চান, তারা আসলে তাদের দৃষ্টিভঙ্গিতে রাকসুকে কিভাবে তারা পরিচালনা করতে চান, তাদের পরিকল্পনা আসলে কি? তানিয়া, আসলে আজকে সকাল 10টা থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে এবং আজকে কিন্তু শেষ দিন। তবে আমরা এখন পর্যন্ত কিন্তু সেই পরিমাণ কোনো চাপ আমরা এখনো দেখছি না। সকাল থেকে আজকের দিনে শুধুমাত্র একজন মনোনয়ন সংগ্রহ করেছেন এবং তিনি সিনেট সদস্য পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন। আপনি যেমনটি জানতে চাইছিলেন যে শিক্ষার্থীরা যাদেরকে নিয়ে আসলে রাকসু নির্বাচন, তাদের আসলে ভাবনাটা কি, আমরা একটু সেটিও জানতে চাই। আপনি তো সিনেট সদস্য হিসেবে আজকে মনোনয়ন তুললেন, পরিকল্পনাটা কি আসলে যদি নির্বাচিত হন, বা এই রাকসু নিয়েই শোনা যাচ্ছে যে রাকসু পিছাতেও পারে, সব মিলে আপনার মূল্যায়নটা একটু? দেখুন, 2019 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মেধা তালিকায় 2য় স্থান নিয়ে ভর্তি হয়েছিলাম। তখনও রাকসু নির্বাচন নিয়ে কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়েছিল, ডাকসুটা তখনও হয়েছিল। সেই জায়গা থেকে আমি দেখেছিলাম যে সিনেট অকার্যকর অবস্থায় পড়ে আছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একের পর এক নিয়মিত পরিসরে সিনেট হচ্ছে। জাহাঙ্গীরনগরে 42টি সিনেট কিছুদিন আগে হয়েছে, চট্টগ্রামে 35টা সিনেট হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে খুবই কম সিনেট হচ্ছে। আর চটকদার বিভিন্ন ইশতেহার দেখছি নানা জায়গা থেকে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আপনি তাকেই ভোট দিবেন যে স্বতন্ত্র পরিসরে নিরপেক্ষভাবে আপনার কথাটা তুলতে পারে সিনেটে। এটা কিন্তু সিনেট কিন্তু আসলে পলিসি মেকিং এর জায়গা। আমরা যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, আমি সেখানে আবেদন করেছি। আমি মনে করি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে, শিক্ষার্থীদের যে হতাশা, ক্ষোভ, সেগুলো আমি সিনেট অধিবেশনে তুলে ধরতে পারবো। তানিয়া, শুনছিলাম আমরা একজন প্রার্থীর কথা। আসলে এখন এই নির্বাচনটি পেছাবে কিনা এইটি আজকে নিশ্চিত হওয়া যাবে, কারণ এখানে বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন যে তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত পুরো বিষয়টি গুছিয়ে উঠতে পারেনি। যেমন নতুন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এবং ভোটার তালিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। আবার আরেকটি পক্ষ কিন্তু তারা বলছেন শিক্ষার্থীদের যে না, নির্বাচনে যেহেতু আগামী 15ই সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে, সেই দিনেই যেন নির্বাচনটি হয়ে যায়। তো আজকে আসলে আমরা যতদূর খবর পেয়েছি যে নির্বাচন কমিশন তারা আসলে বসে সিদ্ধান্ত আসলে বিকেল নাগাদ হয়তো জানা যেতে পারে যে 15 তারিখেই রাকসু নির্বাচন হচ্ছে না এটি আরো পরে হবে। ধন্যবাদ রাশিদুল হক রুশো। নিশ্চয়ই আমরা সেই খবর জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী রাশিদুল হক রুশো ছিলেন রাজশাহী থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে 276টি মনোনয়নপত্রের বিপরীতে 256 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া প্রার্থী তালিকায় ভিপি পদে 20 জন, জিএস পদে 17, এজিএস ছাত্রী পদে 9 জন, এজিএস ছাত্র পদে লড়বেন 21 জন। বাতিল হয়েছে 20টি মনোনয়নপত্র। বাদ পড়া প্রার্থীদের মধ্যে 6 জন ছাত্রী ও 14 জন ছাত্র। এদিকে যেসব প্রার্থীরা বাদ পড়েছেন তারা আগামীকাল আপিল করতে পারবেন এবং আপিলের শুনানি ও রায় শেষে আগামী 19 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বলে জানায় নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা আছে এটি ওয়েবসাইটে আপনারা পাবেন এবং এই খসড়া যে প্রার্থী তালিকা এই সম্পর্কে যদি কারো কোনো আপত্তি থাকে আমরা সকল
শিক্ষার্থীকে আহ্বান করব, যাদের বা যে প্রার্থীরা আছেন যদি তাদের কোনো আপত্তি থাকে, সেই আগামী 26 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ওনারা যেন আপিল করেন নির্বাচন কমিশন কার্যালয়ে। সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবিতে আপত্তির তৃতীয় দিনে শুনানি আজ। ঢাকা ও এর আশেপাশের 21 আসনের শুনানিতে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সহ 4 ইসি সদস্য। ঢাকা অঞ্চলের দাবি আপত্তির শুনানিতে আজ মানিকগঞ্জের 3টি আসনের শুনানি রয়েছে সকালে। দুপুরে নরসিংদীর 2টি আসন, নারায়ণগঞ্জের 3টি শুনানি। এরপর দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকার 13টি আসনের শুনানি হবে। দ্বিতীয় দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়। এর আগের দিন ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের শুনানিতে ব্যাপক হট্টগোল হয়। সব শুনানি নিষ্পত্তির ফলাফল পাওয়া যাবে গেজেট প্রকাশের পর। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া 25 অতিরিক্ত বিচারপতি শপথ নেবেন আজ। দুপুরে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারপতিদের শপথ অনুষ্ঠান হবে। এর আগে সোমবার অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দিয়ে আইন এবং বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রাথমিকভাবে তাদেরকে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন আইনজীবী ও 7 জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নিয়োগ শপথ নেয়ার দিন থেকেই কার্যকর হবে। ভূমিদস্যুরা যেন খাল দখল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান খালের পাড় দখলমুক্ত রাখতে ঢালাই দেওয়ার নির্দেশ দিয়েছেন। সকালে কেরানীগঞ্জে সুভাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এই দুই উপদেষ্টা। রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত সংলাপের অংশ হিসেবে আজ উখিয়া যাচ্ছেন 40টি দেশের প্রতিনিধি এবং 10 মিশনের রাষ্ট্রদূত। সেখানে গিয়ে বসবাসরত রোহিঙ্গাদের মতামত নেবেন তারা। এ নিয়ে জাতিসংঘে আগামী 30 সেপ্টেম্বরের সম্মেলনের আগে কক্সবাজারের সংলাপ শেষ হচ্ছে আজ। রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাংলাদেশ ও বিশ্বের প্রায় 40টি দেশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এবং অংশীজন 10টি মিশনের রাষ্ট্রপ্রধানরাও এই উদ্যোগে যুক্ত। এদিকে রোহিঙ্গা সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে আজ সোমবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে বিশেষ অধিবেশন। এতে বিভিন্ন দেশের কূটনৈতিক, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে উদ্বোধন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 দফা সুপারিশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের সীমান্ত সম্মেলন। 56তম সীমান্ত হত্যা, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধমূলক বিষয়ে আলোচনার কথা রয়েছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিন ব্যাপী এই সীমান্ত সম্মেলনে বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। বিজিবির প্রতিনিধিত্ব করবেন ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিএসএফ মহাপরিচালক জলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 4 দিনের সম্মেলনে যোগ দিতে আজ ঢাকায় অবস্থান করছেন। আগামীকাল বিএসএফ ডিজি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন। সম্মেলনের বাইরে ভারতীয় প্রতিনিধি দল আগামীকাল যাবেন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও কুর্মিটোলা গলফ ক্লাব পরিদর্শনে। 28 আগস্ট ভারত ফিরবেন তারা। মুন্সিগঞ্জের গজরিয়ার দুর্গম চরাঞ্চলে মেঘনা পাড়ে জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে নৌ ডাকাত দলের সদস্যদের হামলার পর থমথমে হয়ে আছে এলাকার পরিবেশ। সোমবার বিকেল 5:15 থেকে সন্ধ্যা 5:45 পর্যন্ত এই হামলা হয়। পুলিশ জানিয়েছে ডাকাত দলের হাতে থাকা অস্ত্রগুলো 2024-এর 5 আগস্টের পর থানা থেকে লুট করা হয়েছিল। গজরিয়া থানার কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, নৌ ডাকাত নয়ন পিয়াস রিপনের নেতৃত্বে 5-6টি ট্রলার নিয়ে 40 সদস্য একটি দল হামলা করে। তারা দেশি বিদেশি অস্ত্রসহ প্রস্তুতি নিয়ে হামলা করে। তারা পুলিশকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি চালায়, পরে পুলিশও আত্মরক্ষায় গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে গাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করত এই ডাকাত বাহিনী। এই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জামালপুরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এতে তাদের অপরাধ ব্যাহত হওয়ায় মূলত এই হামলা। এদিকে এলাকার লোকজন জানায় যে কোনো মুহূর্তে আবারও গোলাগুলির শঙ্কা রয়েছে। সোমবার রাতে তারা ডাকাতদের ড্রোন উড়িয়ে পুলিশের অবস্থান চিহ্নিত করতে দেখেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় কেমন অবস্থা গণমাধ্যমের?
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল ও মপ সহ অরাষ্ট্রীয় শক্তির চাপে সরকারের নিষ্ক্রিয়তা বিতর্কের সৃষ্টি করেছে। বিশ্লেষকরাও মনে করেন স্বাধীনতা এখনও নিশ্চিত হয়নি গণমাধ্যমের। জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জনের ঘটনা গণমাধ্যম কর্মীদের আর্থিক অসচ্ছলতা আর চাপ প্রয়োগের উদাহরণ। শাহনাজ শারমিন জানাচ্ছেন বিস্তারিত। এটার সাথে আবার মব সন্ত্রাসও যুক্ত হয়েছে, যেটার মধ্যে আবার গণমাধ্যমের স্বাধীনতার চ্যালেঞ্জটা আরও বৃদ্ধি পেয়েছে। টিআইবির প্রতিবেদন বলছে সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মীদের উপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে 266 জনকে জুলাই গণ অভ্যুত্থানে সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে। 3 জন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলায় নিহত হয়েছেন। 5 আগস্টের পর গণমাধ্যমের স্বাধীনতায় খুব বেশি ইতিবাচক পরিবর্তন আসেনি। যেই তিমিরে ছিল সেখানেই রয়ে গেছে বলে মন্তব্য নূর খানের। সংবাদপত্র কি আসলে স্বাধীন? এই প্রশ্নটা নতুন করে আমাদেরকে ভাবিয়ে তুলছে। কারণ মব ক্রিয়েট করে কিভাবে সাংবাদিক এবং সংবাদপত্রের উপর চাপ প্রয়োগ করা হয়। আমরা দেখেছি ফেসবুকে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত করা হয় এবং প্রচ্ছন্ন হুমকি থাকে, কখনো কখনো প্রত্যক্ষ। আমরা দেখেছি সংবাদ মাধ্যমের অফিসের সামনে কোরবানি দেওয়া। আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে হুমকি, সরাসরি হুমকি দিতে। সাধারণত গণমাধ্যমের স্বাধীনতা বাধা আসে দুটি সূত্র থেকে, একটি রাষ্ট্রীয় শক্তি আর অন্যটি এর বাইরে থেকে। পেছনের শক্তির চাপ বা অভ্যন্তরীণ কোনো মহলের বিবেচনায় সরকারের কিছু পদক্ষেপ বেশ বিতর্কিত বলছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অ্যাক্রেডিটেশনের যে তালিকা, সেটা নিয়ে বেশ একটা বিতর্কিত পদক্ষেপ গৃহীত হয়েছে সরকারের পক্ষ থেকে। এই ধরনের বিষয়গুলো অনেকটাই উদ্বেগের জায়গা সৃষ্টি করেছে। অন্য দিক থেকে সরকারের বাইরে যে শক্তি, তাদের চাপে, তাদের চাহিদায়, তাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সরকার অনেক সময় এমন সিদ্ধান্ত নিয়েছে বা এমন নিষ্ক্রিয়তা দেখেছে, এমন অবস্থান দেখেছে যেটা গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষা করার মতো উপযোগী পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক সময়। তার মতে সংবাদকর্মীরা বা সংবাদপত্র স্বাধীন এটি বলার সুযোগ এখনো আসেনি। নিউজ লেখার পরে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি লক্ষ্য করা যাচ্ছে। যারা নিজেদের প্রতি ক্ষমতা ভাবছেন এবং তাদের যে ইন্ডক্ট্রিনেশন, তাদের যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা এবং এজেন্ডা, সেটা তাদের মতো করেই তাদের শর্ত সাপেক্ষে বাস্তবায়িত করতে হবে এবং এখনই বাস্তবায়িত করতে হবে, এই ধরনের চেতনা। যদি ভয়ের পরিবেশ বিদ্যমান থাকে তখন স্বাধীনভাবে কোনো কিছু চর্চা করা যাবে না বলে মত এই মানবাধিকার কর্মীর। সবসময় একটা ভয় কাজ করছে সংবাদের ব্যবস্থাপনায় যারা আছেন, তাদের ভিতর ভয় কাজ করছে। বিভূতার লেখার মধ্য দিয়ে কিন্তু সব জিনিস আজকে সামনে চলে আসছে। সুতরাং যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে এই জিনিসগুলি ভাবা দরকার। কারণ মানুষের ভিতর যদি ভয়ার্ত পরিবেশ থাকে তাহলে কোথাও কিন্তু স্বাধীনভাবে কোনো কিছু চর্চা করার সুযোগ নেই। গণ অভ্যুত্থানের পর প্রত্যাশা তৈরি হলেও গণমাধ্যম ভয়হীন ও স্বাধীনভাবে কাজ করছে না বলে মনে করেন অনেকে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। এবার পদ্মার ভাঙনের শিকার হয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা। ভাঙনে ধুতরাবাড়ি, দেঘড়ি এবং বরুরিয়া গ্রামের অন্তত ৩০টি পরিবার এখন মানবেতর জীবন পার করছেন। জায়গা জমি না থাকায় অন্য কোথাও গিয়েও থাকতে পারছেন না তারা। তাই প্রশাসনের কাছে শেষ সম্বল ভিটেমাটি রক্ষার আকুল আবেদন জানিয়েছেন তারা। মনিরুল ইসলাম মিহিরের তথ্যছবিতে বিস্তারিত। নদীর পাড়ে খোলা ঘরে রান্না করছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার দেঘড়ি গ্রামের রহিমা বেগম। গত এক সপ্তাহ আগে বসতঘর, গাছপালা সহ বাড়ির বেশিরভাগই চলে গেছে পদ্মা নদীতে। এখন পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর দিন পার করছেন তিনি। শেষ সম্বল ভিটেমাটি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটছে তার। আমাদের দ্বারা নদীতে ভাঙছে, তারপরে বৃষ্টি, আমাকে রান্না খাওয়া বন্ধ। বেলা এখন 10টা বাজে, এখন আমরা কেউ নাস্তা খাইনি। কখন রান্ধুন তারপরে খামু। রহিমা বেগমের অবস্থা এখানকার আরও অন্তত ৩০টি পরিবারের। এক সপ্তাহের ব্যবধানে পদ্মার তীব্র স্রোতে শিবালয় উপজেলার অন্তত 5টি গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। এখন হুমকিতে আছে আরও 2 শতাধিক বাড়িঘর সহ দোকানপাট, ফসলি জমি। সবচেয়ে বেশি ভাঙনের শিকার হয়েছে ধুতুরাবাড়ি, দেঘড়ি, বরুরিয়া, মান্দ্রাখোলা, মালুচি ও নয়াকান্দি গ্রাম। অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, আর যারা যেতে পারছেন না তারা ভিটেমাটি আঁকড়ে থেকে গেছেন। আজকে 5টা-6টা দিন যাবত রাত কি দিন সারাক্ষণ একই অবস্থায় আছি, বৃষ্টিতে ভিজা, এদিকে নদীর ভয়ঙ্কর অবস্থা। দোকান বাসা ভেঙে যেতেছে, সবকিছু ভেঙে যেতেছে, কিছুই তো রইলো না। ভেঙে গেলে, আগুন ফিরে গেলে পরে মাটি থাকে, আর গাঙ্গে ভাঙলে কিছু থাকে না। শাসন করার জন্য কোনো পদক্ষেপ নেবে, এটা কোনোটাই নেওয়া হয় নাই এখনো।
আমরা এতটাই ঝুঁকিপূর্ণ আছি, আমাদের জীবনও বিপন্ন। আমরা রাতে ঘুম নাই, খাওয়া নাই, মানে আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমাদের যে বাসস্থান কর্ম সেরকম জায়গাও এই মুহূর্তে আমাদের নাই। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের সামান্য কিছু ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ত্রাণ নয়, ভাঙন রোধে নদী শাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নদীর পাক আইসা দাবাই নিয়ে যেতে, সব ভেঙে চুরে নিয়ে যেতে, মানে নিচে দাবাই নিয়ে যেতেছে ঘর বাড়ি মুহূর্তের ভিতরে, কিন্তু সরানোর কাজে নেই। আমাদের কোনো প্রশাসন আসে নাই, টিয়ের কোনো আসে নাই, পানি উন্নয়ন বোর্ড এসে পুষি দেয় নাই, বড় বড় কেউ আসে নাই। আমাদের এসে যেন আমাদের নদীতে ভাঙতেছে আমাদের সম্পদ, তারা এসে যে একটু দেখবে, কখনো ফুসিও দেয় না আমাদের এখানে। এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এরই মধ্যে ভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ 30টি স্থানে জিও ব্যাগ ফেলা হয়েছে। এছাড়া আরও ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ভাঙনকে যেন মোকাবেলা করতে পারি, অর্থাৎ মানুষের যেন কষ্ট দুর্ভোগ না হয়, সেই জন্য পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক প্রস্তুত আছে। জায়গাগুলোতে নতুন নতুন ভাঙন হচ্ছে, অর্থাৎ যেগুলো স্থাপনা একেবারে নদীর তীরে কাছাকাছি চলে আসছে, সেই জায়গাগুলো আমরা অবশ্যই ভাঙন প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করছি, এবং যদি প্রতিনিয়ত কোনো ধরনের ভাঙন দেখা দেয় সেই ব্যাপারে আমরা তৎপর আছি। ভাঙন রোধে সাময়িক কোনো ব্যবস্থা নয়, স্থায়ী সমাধান চান নদী পাড়ের মানুষ। মনিরা কাজুরি, ৭১।